দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফা তারা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টায় থাকছে আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির বিশেষ আয়োজন কেমন বাজেট চাই। মূল্যস্ফীতি, কাজের সুযোগ সৃষ্টি, আমদানি ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, পাচার করা অর্থ ফিরিয়ে আনা, অর্থনীতির সামনে সবই বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সামনে আসছে নতুন বাজেট। কেমন বাজেট চায় দেশের মানুষ? জ্বালানি নিয়ে শঙ্কা, রেমিটেন্সে ইতিবাচক প্রবাহ, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সব মিলিয়ে লক্ষ্য স্বস্তি, স্থিতিশীলতা আর কর্মসংস্থান। এই প্রত্যাশার আলোকে প্রতিবারের মতো এবারও আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির বিশেষ আয়োজন কেমন বাজেট চাই। রাত 11:30 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ। শুভ সকাল। শুভ সকাল। দাদা, কেমন আছেন? আছি, ভালো চলছে। ভালো লাগছে আপনাকে অনেকদিন পর পেলাম। আমারও ভালো লাগছে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। সেটাই আমরা সবসময় চাই যে বারবার দেখা হতে থাকুক। রবি রশ্মি এবং রবি রশ্মির আয়োজনে রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা আয়োজন করতে যাচ্ছেন, যার নাম হচ্ছে ব্যক্ত হোক জীবনের জয়। 15 মে এই আয়োজনটি হতে চলেছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। একটু জানতে চাইবো আয়োজনটি সম্পর্কে। আয়োজনটা ঘিরে আমরা যে অনুষ্ঠানটা হতে চলেছে, এখানে প্রায় 32 জন ছেলে মেয়ে গান করবে, একক গান, সম্মেলক গান থাকবে। বিশেষ করে এই আয়োজনে ছোটদের জন্য একটা আয়োজন আছে। ওরা প্রায় 25 জন ছেলে মেয়ে গাইবে, মানে ছোটদের রবীন্দ্রনাথ। এই আয়োজনে এই মোটামুটি আবৃত্তি আছে, আলোচনা আছে একটু। এইভাবে আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা। জি, রবীন্দ্রনাথের জন্মদিন তো 8ই মে ছিল। আপনারা এত দেরি করে কেন? এটা বাস্তবতা হচ্ছে আমরা হলটা পাইনি। এটা হলের একটা ক্রাইসিস চলছে ঢাকা শহরে। আশা করি সামনে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিভিন্ন রকম আয়োজনের কথা বলছিলেন এবং আগামীকাল যেহেতু আয়োজনটি শুরু হতে চলেছে 4টার সময়, আপনি বলছিলেন কবিতা আছে, ছোটদের চোখে দেখা রবীন্দ্রনাথ সেগুলো আছে। কোন গান এবারে আসলে আপনারা কোন গানগুলোকে বেছে নিয়েছেন মূলত এবারের আয়োজনে? আমরা যেটা সম্মেলক গান যেটা আছে, আমরা প্রথমে গাইব প্রথম আদি তব শক্তি, ঠিক আছে। তারপর উড়িয়ে ধ্বজা অব্রবেধি রথে, তারপর রবীন্দ্রনাথের জন্মদিনে যে গানটি হে নূতন দেখা দি কারবার, সেটা আমরা 3টা সম্মেলক থাকবে। আর ছোটদের উপযোগী, ছোটদের যে রবীন্দ্রনাথ, ছোটদের জন্য রবীন্দ্রনাথ অনেক গান লিখে গেছে। সেক্ষেত্রে আমরা ওদের আয়োজনে থাকছে মেঘের কোলে রোদ হেসেছে, তারপর কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এই বিষয়গুলো থাকবে আর কি। দাদা, আমরা আসলে ছোটবেলায় যখন গান শেখা প্রথম শুরু করি, তখন আমার কাছে মনে হয় এই গানগুলো দিয়েই সকলেরই গানের যাত্রাটা শুরু হয়। এখন যে ছেলে মেয়েগুলো, বিশেষ করে বাচ্চারা যারা রবীন্দ্রনাথের গান গাইছে, তারা আসলে কিভাবে দেখছে রবীন্দ্রনাথকে?
ছোটদের যে রবীন্দ্রনাথের এই যে উদ্দীপনা যে গানগুলো আছে ছোটদেরকে খুব উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। মানে একটু রিদিম টাইপের গান আছে, ওরা খুব মজা করে গায়। জি সেই ক্ষেত্রে আমাদের আয়োজনে ছোটদের মানে অংশগ্রহণটা, এটা আমাদের সভাপতিও চেয়েছেন যে দাদা ছোটদেরকে নিয়ে আসেন, কারণ ওরা রবীন্দ্রনাথকে আস্তে আস্তে চিনুক, জানুক। সেই কারণে এটা একটা আয়োজন। আর প্রতি বছরই আমাদের যে বর্ষপূর্তি হয় সেখানেও দর্শকদেরও চাহিদা থাকে। আমি বহুবার মানে ওই দর্শকদের মানে প্রশ্ন সম্মুখীন হয়েছি যে আপনারা কেন ছোটদের আয়োজন করেন না। কিছু সাংবাদিক বলেছে, ওই পর থেকে আমরা এই ছোটদেরকে প্রাধান্য দিয়ে আসছি বড়দের পাশাপাশি। গত বছরে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের যে আয়োজন ছিল সেখানেও কি ছোটদের গান ছিল? হ্যাঁ, ছোটদের প্রায়োরিটি থাকে। মানে যদি বলি যে গত বছরের আয়োজনের চাইতে এবছরের আয়োজনটা কোথায় আলাদা? তার যে গান, ওই গানের ভিতর দিয়ে আমরা রবীন্দ্রনাথকে চিনি, জানি, চলছি, পথ চলছে। আয়োজনের ভিতরে হয়তো এটা ব্যতিক্রম থাকতে পারে, হয়তো নৃত্য থাকে, আবৃত্তি থাকে, তারপর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে এদের। আর দর্শকদের কথা ভেবে আমরা একটু রবীন্দ্রনাথের যে খুব জনবহুল গানগুলো আছে এগুলোকে আমরা বাছাই করি, আর এনজয় করে খুব অডিয়েন্স। দাদা, এবারে আপনাদের এই রবীন্দ্র সন্ধ্যার নামকরণ করেছেন ব্যক্ত হোক জীবনের জয়, কারণটা কি এর পেছনে? মানে আমরা এই যে রবীন্দ্রনাথের যে দর্শন, আমাদের যে মানবিকতা, মূল্যবোধ, আমাদের জীবন চলার পথে কত কিছু বাধা বিপত্তি, কত কিছু থাকে, সব কিছু সামাল দিয়ে আমাদের চলতে হয়, এগিয়ে যাওয়া। তো আমাদের মনের ভিতর যেন দৃঢ়তা থাকে, সামনে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের যত কিছুই থাকুক না কেন, দুঃখ, কষ্ট, বেদনা, বিরহ, যাই কিছু থাকুক না কেন, এর তো মনের সাথে রবীন্দ্রনাথের যে সৃষ্টি আমাদের, এটা মিলে যায়। তো কাজে আমাদের চলার পথে যদি আমরা সবসময় এইভাবে বসে থাকি, কি বলে, আড়ষ্ট হয়ে বসে থাকি, ভীত হয়ে বসে থাকি, তাহলে তো হবে না। আমাদের সামনে এগোতে হবে। এর ব্যক্ত হোক জীবনের জয়। হ্যাঁ, এই যে একটা নামকরণ, এই নামকরণটি বেছে নিয়েছেন নিশ্চয়ই যে ধরনের গানগুলো নির্বাচন করেছেন সেই গানগুলোতে তার প্রভাব নিশ্চয়ই থাকে। হ্যাঁ, রবীন্দ্রনাথের যে উদ্দীপনামূলক গানগুলো এখানে প্রাধান্য পাবে। এখানে কি শুধুমাত্র রবি রশ্মির যারা সদস্য, সংগঠনের সাথে যারা যুক্ত, তারাই অংশগ্রহণ করছে, না বাহিরের দু একজন আসবে যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্ত করেছে, তারা নিজেরাই যে আমি আসবো, দাদা গাইবো। আমি ঠিক আছে, ওকে, আসেন, ওয়েলকাম। ভালো লাগে তো। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, ওই যে যখন বর্ষপূর্তি হয়, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হয়, তখন আমরা একদম ওই শুধুমাত্র রবি রশ্মির সাথে যারা যুক্ত না, এটা তারপর অতিথি শিল্পী আমরা রাখি। অতিথি শিল্পী আমরা ঢাকার বাইরে তাদেরকে সুযোগ করে দিই। এই যে রবি রশ্মি প্রায় 27টা বছর পেরিয়ে 28 বর্ষে পদার্পণ করতে চলেছে আগামী 7 আগস্ট। তো কেমন লাগছে এতগুলো বছর? স্বাভাবিক যে এই যখন রবি রশ্মির যাত্রা শুরু, আমার জাস্ট ঘরে বসে কয়েকটা ছেলে মেয়ে বললো, ওরা গানটা শিখতো আমার কাছে, যে আমরা তো শুরু করতে পারি, একটা কিছু করতে পারি। তাহলে আমি বললাম, দেখো সংগঠন করা কিন্তু টাফ ব্যাপার, ধৈর্য লাগে, এটা এগিয়ে নিতে গেলে কর্মী বাহিনী লাগে। তোমরা যদি এগুলো করতে পারো তো আমার আপত্তি নেই। এইবার পথ চলা, তারপর ওরা ওদের মতো করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর নামের জন্য চলে গেলাম আমাদের দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বিশিষ্ট শিল্পী আমাদের কলিম ভাই, শ্রদ্ধেয় সবার। বললাম যে কলিম ভাই, এরকম সিনেমা যত বেশি রবীন্দ্রনাথের সংগঠন হবে গানের বিভিন্ন ইস্যু, তত বেশি জাতি উপকৃত হবে, এবং মানুষ যত জানতে পারবে রবীন্দ্রনাথকে, আমাদের সংকীর্ণতা তত দূর হবে। তখন আমরা কয়েকটা নাম দিলাম, এগুলো এর মধ্যে রবি রশ্মি নামটা নির্বাচিত করলেন। ওর থেকে আমাদের পথ চলা, এবং কলিম ভাই যতদিন জীবিত ছিলেন আমাদের সংগঠনের সাথে জড়িত ছিলেন ওতপ্রোতভাবে, বিভিন্নভাবে সহায়তা করেছেন। 28তম বর্ষে পদার্পণ উপলক্ষে নিশ্চয়ই আপনাদের কোনো বিশেষ আয়োজন থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আমরা সবসময় গুণীজন সম্মান আমরা দিয়ে থাকি। আমরা ঢাকা শহরের ভিতরে যারা আছে এবং ঢাকার বাইরে যারা আছে, অনেক আছে চর্চা করছে। হ্যাঁ, মানে চর্চা করতে করতে, পারফর্ম করতে করতে ওই এলাকায় আবিষ্ট হয়ে গেছে। আমরা তাদেরকে
মানে খুঁজে বের করি। হ্যাঁ, হোক না সে সাধারণ, সমস্যা কি? সে তো রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে ভর করেছে এই যে জীবন চলবার চেষ্টা করছে এবং ওই এলাকার সমাজের মানুষকে জাগ্রত করছে। তো এইটা তো তার জন্য প্রাপ্তি। এইটা আমি সবসময় মাথায় রাখি। এখন কি কোনো পরিকল্পনা করেছেন যে কি ধরনের আয়োজন করতে চান? আমরা একটা মোটামুটি আমার মাথায় আছে, যদি সময় সবকিছু মিলে যদি সুযোগটা তৈরি হয়, ওই চিত্রাঙ্গদা করার একটা আমরা চিন্তা ভাবনা আছে। এর আগে শ্যামা করেছিলাম, একদম লাইভ শ্যামা, ঠিক আছে। তো এটা দেখা যাক যদি সবকিছু ওকে থাকে। রবীন্দ্রনাথের এই যে সাংগঠনিক যে চর্চা, সেটার মধ্যে কখনো দাদা আপনার ভিতরে এমনটা এসেছে কিনা যে লাইভ মিউজিকের সাথে লাইভ নৃত্য, এই যে একটা পরিবেশনা, এই বিষয়টি এটা খুব মজা। এই যে লাইভ গান আর লাইভ নৃত্য, এটা খুব মজা আছে। তবে এটার জন্য খুব রিহার্সাল করতে হয়। দাদা, আপনার এখন গানের চর্চা কিভাবে চলছে? শিক্ষকতা তো করছেন, মানে সবাইকে শেখাচ্ছেন গান, কিন্তু নিজের যে কাজগুলো সেগুলো আসলে কতটুকু? নিজের যেটা কাজগুলো, আমি অনলাইনে গান শেখাই, আর একটা একাডেমির সাথে জড়িত, বুলবুল ললিতকলা একাডেমি, ওটা ভাইস প্রিন্সিপাল আমি। এইভাবে চলছে। আর নিজের জন্য যে কাজ, 10টা গান আমার রেকর্ড করা আছে। এটা আমি ভাবছি বর্ষপূর্তিতে এটাকে রিলিজ করা যায় কিনা। কতদিন আগে রেকর্ড করেছেন? এটা বেশি দিন হয় নাই, বছর খানিক, 1.5 বছর। তারপর তো অনেক দিন হয়ে গেল, হয়ে গেছে। তো আমরা এই নানান পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে ওঠে নাই। এই জিনিসটা আমার মধ্যে একটু আছে, অলসতা হলো অন্যরকম, যে নিজের প্রচার যত এতটা ওই করে প্রচার করা, নিভৃতে থাকতে পছন্দ করেন। এটা মানে এটা আমার হয়তো স্বভাবজাত বৈশিষ্ট্য হতে পারে। তো ভাবছি সেটাকে রিলিজ করানোর ব্যবস্থা করব। যেটা হয়, আমি সকালে যেটা আমি করি, একটু হারমোনিয়াম নিয়ে বসি, একটু গলাটাকে একটু মোটামুটি ওয়ার্ম করার চেষ্টা করি। আর নিজের জন্য যেটা গান করি রাতে, নিজের জন্য যে রাতে আমি প্রায় 1টা পর্যন্ত আমি গানে থাকি। এর আগে আমি ওই ছেলে মেয়েদের অনলাইনে ক্লাস এগুলো চলে, ঠিক আছে। দেশ বিদেশে অনেকে গান দিয়ে শুরু, গান দিয়ে শেষ। এখন ফুল টাইমই আমি গানে থাকি। আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি তো একটা অধ্যাপনা করতাম একটা কলেজে, 2020-এ রিটায়ার্ড করেছি। এরপর আমি ফুল টাইম গানে, এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি গানের ভিতর দিয়ে। জি দাদা, এই যে এতগুলো বছর ধরে আসলে রবীন্দ্রনাথের যে চর্চা আপনি অব্যাহত রেখেছেন, সেটা নিঃসন্দেহে অনুপ্রেরণা দেয় আমাদেরকে, কিন্তু কখনো নিজের মৌলিক গান নিয়ে ভাবা হয়নি? সেই জায়গাটা নিয়ে চিন্তা করেননি কখনো? নিজের মৌলিক গান আসলে আমি কিছু গানের সুর করেছি, যেটা মানে আমার মতো করে। সেটা 80-র দশকেরও কিছু আছে। এরপরে আরো কিছু গানের সুর করেছি, সেগুলো ওইভাবে প্রকাশিত হয়নি, ঠিক আছে। কেন কখনো নিজের মৌলিক গান প্রকাশ করবার ইচ্ছেটা হয়নি? আমার একটু মনে হয়েছিল যে এগুলোকে আমি সিডি করে ফেলবো, এটা রেখে যাব, অ্যালবাম আকারে। হ্যাঁ, অ্যালবাম আকারে রেখে যাব, এটা ইউটিউবে ছেড়ে দেবো, এটা সৃষ্টিকর্ম আমার থাকুক। আর যেটা অনেকেই মনে করে, রবীন্দ্রনাথের গান যারা করে তারা হয়তো এই মৌলিক গানের সুরের উপর ওরকম হয়তো হয় না, এটা মনে করার বিষয়। কিন্তু রবীন্দ্রনাথের গান যারা করে, তাদের মানে মৌলিক গান করার খুব সুন্দরভাবে সৃষ্টি হয় তাদের পক্ষে। যেমন অনেকেই আছে, আমাদের আব্দুল স্যার ছিলেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কিন্তু অনেক গান আছে যে গানগুলো খুব বিখ্যাত হয়েছে। রুনালালা গেয়েছেন, সাবিনা ইয়াসমিন গেয়েছেন, অনেকেই, ঠিক আছে। আমাদের অজিত রায়, আমার গুরু, সরাসরি গুরু। একটি বাংলাদেশ যেন জাগ্রত জনতা, অজিতদার করা, রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এরকম অনেক আছে। অনুপ ভট্টাচার্য। তাহলে গানের সুরারোপ করবার যে বিষয়টা, সেটা কি আপনি চালিয়ে যাবেন, মানে অব্যাহত রাখবেন? হ্যাঁ, অবশ্যই রাখবো। আছে কিছু গান আছে, তাই না, এই মুহূর্তে আমি বলতে পারছি না টেকনিক্যাল কারণে। কিছু গান হয়েছে যেগুলো বিটিভিতে প্রচারিত হয়েছে, ঠিক আছে, সেগুলো আছে। খারাপ হয়েছে এটা আমি বলবো না, ভালো আছে। ওই গানটা আমার শিল্পকলা একাডেমিতে সংরক্ষিত আছে, ঠিক আছে। পরিকল্পনা করে আসলে সবসময় সবকিছু হয় না, সবকিছুর বাস্তবায়ন সম্ভব হয় না, কিন্তু তারপরও আমরা কিন্তু স্বপ্ন দেখি দিন শেষে। সেই স্বপ্নের জায়গাটা আসলে কিভাবে এখন? মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে, একদম। স্বপ্নের সাথে যদি লক্ষ্যটা স্থির থাকে ঠিক মতো, তাহলে এগিয়ে যেতে অবশ্যই পারবে। হয়তো 100% হবে না,
অতৃপ্ত থাকবে কিছু। একেবারে শেষের দিকে চলে এসেছে দাদা, আপনার সাথে কথা বলতে গেলে আসলে অনেক বড় পরিসর দরকার, অত বড় সময় আমাদের কাছে নেই। একেবারে শেষের দিকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, এবং আগামীকাল বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল 4টার সময় আপনাদের যে আয়োজন হতে চলেছে, রবীন্দ্র সন্ধ্যা আয়োজন করতে চলেছেন, সেটা যেন সফল হয় সেই প্রত্যাশা করছি। আমিও একটু বলতে চাই যে দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, আপনারা আসলে আমাদের ভালো লাগবে, ছেলেমেয়েরা উৎসাহিত হবে, বিশেষ করে ছোটদের জন্য একটা প্রাপ্তি হবে, তারা অনুপ্রাণিত হবে। আপনারা আসুন। আর এনটিভির যে নিমন্ত্রণে আজ আমাকে আপনারা ডেকেছেন, সত্যি আমি আনন্দিত এবং খুশি, এবং কর্তৃপক্ষের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।